বকুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কেউ আবার বলেন যতদিন জীবিত আছে তাকে নড়াতে পারবেন না। আর আমি দেখি সরকার এমনি নড়ছে, কারণ রিজার্ভ নাই। এগুলো সবাই জানেন আপনারা। সরকার ভয়াবহ রকম একটা অর্থনৈতিক সংকটে আছে। উস্তাদের সামনে দেখাতে হবে, শুধু এক ক্লাসে নয়, 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে, তোমাকে ড্যান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে। আমাকে বলুন, যদি মুসলিম মেয়েরা যুবক ছেলেদের সামনে, উস্তাদের সামনে নৃত্য করে, ড্যান্স দেয়, গান বলে, এবং গান ওই শিল্প সংস্কৃতির মধ্যে গান, কোন ডিজাইনের গান বলবে, কোন এলাকার গান অনুসরণ করবে, সব কিছু দেওয়া আছে। এবং সেটা আপনাকে শিখতে হবে, সবার সামনে বলতে হবে, দেখাতে হবে, তারপর মার্কস পাবেন। এরকম মার্কস নাই। আমাকে বলুন তো, এইমাত্র যে কথা বললাম, এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয়, সে মুসলমান সন্তান কি হবে? সুতরাং এখন নির্বাচন নিয়ে তারা কথা বলবে না। নির্বাচন নিয়ে তারা যে কথা বলেছিল, তারা চেষ্টা করেছিল বাংলাদেশে একটা ডায়ালগের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন করা, কিন্তু এটি নিয়ে একটা টেনশন তৈরি হয়েছিল, কিন্তু এটা তাদের জন্য খুবই একটি স্বাভাবিক। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও শুরুতে কয়েকটা ভিডিও ভোটের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত কী ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছেন। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির একজন নেতা, নাম হলো মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাকি কেউ নাড়াতে পারবে না। অলরেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়ে গেছে, বাংলাদেশের রিজার্ভ একদম শেষ, বিপদে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কঠিন কিছু বক্তব্য দিয়েছে, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এবং কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কিছু কথা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি কি কথাগুলো বলেছেন আশা করি বুঝতে পারবেন, বিয়ের সমালোচনা করে, এবং জিয়াউর রহমানের কঠোর সমালোচনা করেছে। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে এখন স্কুলে ক্লাস 5, 6 এখান থেকেই মেয়েদেরকে কীভাবে নর্তকী বানানো যায়, কিভাবে মানে বাজারি মেয়ে বানানো যায়, সেটাই চেষ্টা করা হচ্ছে। বা সেই ক্লাস 5 থেকে তাদেরকে ডান্স শেখানো হচ্ছে, তাদেরকে গান শেখানো হচ্ছে, কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায় সেটাই শেখানো হচ্ছে। এমন বক্তব্য নিয়ে আলোচনা করেছেন মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাই। তার বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করব। ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিল, চলে গেল, তো বিএনপি তার সাথে সাক্ষাৎ করতে পারল না, বা বিএনপি দিশেহারা, এই ব্যাপারটি নিয়ে কিন্তু কথা বলেছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন একজন নেতাকর্মী, প্রিয় দর্শক শ্রোতা, মোস্তফা ফিরোজ। এই মুহূর্তে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, তো চলুন আর কথা না বাড়াই। সর্বপ্রথম শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেবের বক্তব্যটি চলুন শুনে আসি। উস্তাদের সামনে দেখাতে হবে, শুধু এক ক্লাসে নয়, 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে, তোমাকে ড্যান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে। আমাকে বলুন, যদি মুসলিম মেয়েরা যুবক ছেলেদের সামনে, উস্তাদের সামনে নৃত্য করে, ড্যান্স দেয়, গান বলে, এবং গান ওই শিল্প সংস্কৃতির মধ্যে গান, কোন ডিজাইনের গান বলবে, কোন এলাকার গান অনুসরণ করবে, সব কিছু দেওয়া আছে। এবং সেটা আপনাকে শিখতে হবে, সবার সামনে বলতে হবে, দেখাতে হবে, তারপর মার্কস পাবেন। এরকম মার্কস নাই। আমাকে বলুন তো, এইমাত্র যে কথা বললাম, এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয়, সে মুসলমান সন্তান কি হবে? আমাকে বলুন। এটা শুরু করছে 5 থেকে 6 থেকে। আপনার কোথায় আছেন? কিসের হিংসা করতেছেন? নেতৃত্ব নিয়ে যান, সব কিছু নিয়ে যান, এই জাতিকে বাঁচান, এই জাতিকে রক্ষা করুন, ইসলামকে রক্ষা করুন, সব দিয়ে যান। চরমনাইওয়ালাদের নেতৃত্বের প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। এই জাতিকে বাঁচান, এই জাতিকে রক্ষা করুন। আমি তো দেখতেছি স্পেন হয়ে যাচ্ছে দেশ, তুর্কিস্তান হয়ে যাচ্ছে দেশ, মিশর হয়ে যাচ্ছে দেশ, এটা বুখারা সামারকান্দ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শ্রদ্ধাভাজন সেরে তাজ, সম্মানিত ওলামায়ে কেরাম, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন, এই আয়াত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বিজয় অর্জন করুন। দ্বীন একটা ব্যাপক শব্দ। দ্বীন বর হক, দ্বীন বর বাতিল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। এখানে বাতিলদের আদর্শকেও দ্বীন বলা হয়েছে, ইসলামী আদর্শকেও দ্বীন বলা হয়েছে।
তা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিন, সমস্ত আদর্শ, সমস্ত নীতি, সমস্ত কানুন, সব আইনের উপরে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন বিজয় অর্জন করবে। কি কথা ঠিক না? আমরা সহজভাবে বলতে পারি দুনিয়াতে যত আদর্শ আছে, সেকুলারিজম বলেন, সোশ্যালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, কমিউনিজম বলেন, ডেমোক্রেসি বলেন, আপনি হিন্দু মতবাদ বলেন, খ্রিস্টান মতবাদ বলেন, ইহুদি মতবাদ বলেন, শিখ মতবাদ বলেন, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, যত নিয়ম আছে, যত কানুন আছে, সমস্ত কানুনকে পরাজিত করে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানুন, তার আইন কি করবে ভাই? বিজয় অর্জন করবে। আমি সহজভাবে বলতে পারলাম কি কথাটা? তার মানে যদি খাওয়ার জায়গায় যাই, সেখানে অন্য কোনো আদর্শ চলবে না, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ চলবে। যদি রাস্তায় বের হই, অন্য আদর্শ অনুযায়ী রাস্তায় হাঁটবো না, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী রাস্তায় হাঁটবো। যদি সহজভাবে বলি বাথরুমে ঢুকবো, অন্য আদর্শ অনুযায়ী ঢুকবো না, কার আদর্শ অনুযায়ী ঢুকবো? নবী আলী সাল্লাল্লাহু আদর্শ অনুযায়ী ঢুকবো। আরো যদি বলি পোশাক পরবো নবীর আদর্শ অনুযায়ী, আমি ব্যবসা বাণিজ্য করবো নবীর আদর্শ অনুযায়ী, আমি ম্যাজিস্ট্রেট করে আইন চালাবো কার অনুযায়ী? দেখেন লিউযহিরাহু আলা দীনি কুল্লি, এখানে কিন্তু আমাদের গবেষণার বহুত কমতি আছে। আমাদের সমস্যাটা আমি দেখছি, তো আমাদের সমস্যাটা কোথায়? আসলে আমি যেটা দেখছি, আমাকে ভুল হতে পারে, আসলে আমরা দ্বীনের তর্জমা সম্পর্কে অনেকে ওয়াকিফাল না, এবং দ্বীন জিনিসটা কি, ইসলাম জিনিসটা কি, শরিয়াত জিনিসটা কি, নবী কেন আসছেন দুনিয়াতে, এই ব্যাপারে আমাদের গবেষণা খুবই কম। এর কারণটা কি? কম হওয়ার কারণটা কি? দেখেন, চিন্তা ভাবনা, আদর্শ, নীতি, এটা শুধু এলেম দ্বারা পরিবর্তন হয় না, এটা সমাজ, সংস্কৃতি, আদর্শ, পরিবেশের দ্বারা পরিবর্তন হয়। আমি সহজে বলবো, একেবারে আমার কথা সত্যায়নের জন্য আমি কিছু দলিল পেশ করব। আমরা বাংলাদেশে যারা ওলামায়ে দেওবন্দ আছি, বরিশালেও ওলামায়ে দেওবন্দের মাসলাকে পড়াশোনা করি, উত্তরবঙ্গেও পড়াশোনা করি, আমরা ঢাকাতেও পড়াশোনা করি, আমরা নোয়াখালী জোনেও পড়াশোনা করি, সিলেট জোনেও পড়াশোনা করি, চিটাং জোনেও একই সিলেবাসে পড়াশোনা করি। সবাই কি ভাই আহলে দেওবন্দ? কিন্তু আমি যদি প্রশ্ন করি, ঢাকার ওলামায়ে কেরামের মেজাজ আর চিটাংয়ের ওলামায়ে কেরামের মেজাজ কি এক না ভিন্ন? এটা চিন্তা করে দেখেন তো। বাদ দেন, হাটাজারের ওলামায়ে কেরামের মেজাজ, পটিয়ার ওলামায়ে কেরামের মেজাজ এক না ভিন্ন? সিলেবাস কিন্তু মেজাজ। এর কারণটা কি? আপনি দেখবেন সিলেটের ওলামায়ে কেরাম এবং চিটাংয়ের ওলামায়ে কেরামের মেজাজ এক না। বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং ভারতের ওলামায়ে কেরামের মেজাজ কি এক? ভারতের ওলামায়ে কেরাম এবং পাকিস্তানের ওলামায়ে কেরামের মেজাজ কি এক? সবাই তো আহলে দেওবন্দের সিলেবাস অনুকরণ করি, মেজাজের মধ্যে পার্থক্য আসবে কেন? এই প্রশ্ন কি একদিন করছেন? দেখেন, ভারতের যত ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরামের বয়ান শুনবে সেকুলার চাই, সেকুলার চাই। আমি যদি বলি আমি সেকুলারিজম চাই বাংলাদেশে, আমাকে তো কাফের প্রতিবাদ দিবেন, আমাকে তো বলবেন এটা সবচেয়ে বড় কাফের। কিন্তু আপনি দেখবেন ভারতের সমস্ত ওলামায়ে কেরাম কি চায়? আমরা সেকুলারিজম চাই, সেকুলারকে প্রতিষ্ঠিত করতে চাই। প্রত্যেকের বয়ানের মধ্যে আপনি দেখবেন সেখানে সেকুলার প্রতিষ্ঠিত করতে চায়, আমরা সেকুলার বিরোধিতা করতেছি। এর কারণটা কি? তাদের দেখবেন পুরা ভারতের ওলামায়ে কেরামের মেজাজের মধ্যে, বয়ানের মধ্যে হেফাজত, আমরা আজাদি চাই, আমরা নিরাপত্তা, ধর্ম পালন করতে চাই, নিরাপত্তা চাই। সমস্ত ওলামায়ে কেরামের মেজাজকে আমরা কি চাই? নিরাপত্তা চাই। আমরা কি চাই? আজাদি চাই, আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। এই কথা কেউ বলে না আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই ভারতের মধ্যে, কেউ না। প্রিয় দর্শক শ্রোতা, পাঠ্য বই এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বললেন সেটা আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা একজন টপ লেভেলের বিএনপির নেতা মাহমুদুর রহমান মান্না সাহেবের বক্তব্যটি শুনে আসি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি বলতেছে, চলুন শুনে আসি। কেউ আবার বলেন যতদিন জীবিত আছে তাকে নড়াতে পারবেন না। আর আমি দেখি সরকার এমনি নড়ছে, কারণ রিজার্ভ নাই। এগুলো সবাই জানেন আপনারা। সরকার ভয়াবহ রকম একটা অর্থনৈতিক সংকটে আছে। সব মিলে পরিস্থিতি এরকম। ওই যেখানে মাহবুবুল্লাহ ভাই আছেন, মোস্তফা জামাল হায়দার ভাইও আছেন, আমরা একটা পরিবর্তনের ব্যাপারে বলতাম না অবজেক্টিভ রিয়েলিটি কি, মানে এখানকার বস্তুগত পরিস্থিতি কি, বাস্তব অবস্থাটা কি বিরাজ করে, তাকে পরিবর্তনের পক্ষে আমি বলি সব দিক থেকে পক্ষে। 7ই জানুয়ারি আমরা জিতেছি না হেরেছি সে বিতর্ক বাদ দেন, কিন্তু মানুষ এখন আমাদের পক্ষে আছে, তারা পরিবর্তন চায়। মানুষ এখন সমর্থন করছে এই জন্য না যে ভারতকে দেখতে পারি যাও, আমার দেশে নির্বাচন হবে, ভারত ওখানে বলে আমার সিকিউরিটি প্রশ্ন বিবেচনায় রেখে নির্বাচন করতে হবে। সে কে? আমার দেশের জনগণ ভোট দেবে কাকে? আমার দেশের মানুষ ঠিক করবে, তারা যাকে ভোট দেবে সে জিতবে, সেই ক্ষমতায় যাবে। ভারতের যদি দরকার লাগে আমাদের সেই সরকারের সাথে অথবা যে কোনো সরকারের সাথে সম্পর্ক ঠিক করবে, ওরা কিরকম সরকার চায় তার ভিত্তিতে নির্বাচন হবে এখানে। খেয়াল করেন, আমি না বলছি, আমি তো খুব জোরেই না বলছি, আপনারা বলছেন, কিন্তু আন্তর্জাতিক মহল সেই রকম করে তো বলে নাই। লড়াইটা তাই অনেক বড়।
লড়াইটা অনেক বেশি দৃঢ়, লড়াইটা অনেক শক্ত, এবং লড়াইটা হতেও পারে একটু দীর্ঘ। ফ্যাসিবাদ 52 বছর পর্যন্ত টিকে ছিল কোনো দেশে। ফ্র্যাঙ্কো কত বছর ছিলেন, হোসনি মোবারক কত বছর ছিলেন, সুহার্তো কত বছর ছিলেন। আমরা দেখতে দেখতে দেখেন 15টা বছর পার হয়ে গেছে। যা ইচ্ছা তাই তো করছে। আমাদের দেশ বিক্রি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তারপরেও আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। আমরা যারা আজকে এই লড়াইটা করব, আমি প্রথম বলি, এরকম হয়েছে না 12 দল ভারতীয় পণ্য বর্জনের ব্যাপারে এখানে একটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে নিয়েছিল। পুলিশ এসে ব্যানার ছিঁড়ে নিয়ে চলে গেছে। 12 দলের নেতা বলেছে, এই ব্যানার নিয়ে যান কেন? আমরা তো সরকারের বিরুদ্ধে বলি, ভারতের বিরুদ্ধে বলেছি। পুলিশ বলছে না, ভারতের বিরুদ্ধেও বলতে পারবেন না। তো এই পুলিশ কাদের পুলিশ? ওরা কাদের কথা বলছে? তার মানে দাঁড়াচ্ছে লড়াই করলে 12 দল একা করতে পারবে না। আমরা ভারতীয় পণ্য বর্জনের পক্ষে বলি, বিপক্ষে বলি, তার মধ্যে রাজনৈতিক বিবেচনা আছে। বিপক্ষে আমরা কেউ বলেছি বলে আমি জানি না, কিন্তু একটা রাজনৈতিক লড়াইয়ে সেটাকে রূপান্তরিত করবার জন্য আমাদের সবাইকে লাগবে। পণ্য বর্জনের কথা বলছি না। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আপনারা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। 3 নম্বরে ওবায়দুল কাদের সাহেবের সেই বক্তব্যটি চলুন শুনে নিয়ে আসি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে তিনি আসলে কি বলতেছে, চলুন শুনে আসি। বিভিন্ন কারাগারে নাস্তা খেতে খেতে জিয়াউর রহমান তখন ফাঁসির আদেশ লিখত, ফাঁসি দিয়েছিল বিভিন্ন কারাগারে। অনেকে বলে বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন, এটা সত্য না। 11,000 স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এদের জেলখানা থেকে মুক্তি দিয়েছিল, যার মধ্যে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল 713 জন দণ্ডপ্রাপ্ত। এদেরকে মুক্তি দিয়েছে জিয়াউর রহমান। সেই ইতিহাস কি ভুলে গেছে? কথায় কথায় গুম খুন, কথায় কথায় আজকে বলেন কারাগার। আমি কি মিথ্যে বলেছি? এটা প্রমাণ আছে, তথ্য আছে। জিয়াউর রহমান কি করেছে? মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আমরা প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। এতক্ষণ শুনলেন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এবার সর্বশেষ ডক্টর হাসান মাহমুদ অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে মোস্তফা ফিরোজ কি বলতেছে, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। ডোনাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, এটি পররাষ্ট্রমন্ত্রী বলছেন। ভালো কথা, ডোনাল্ড লু বাংলাদেশে ঘুরে যাওয়ার পর মানে কেন মাথা ঘুরে যাবে? বিএনপি কি বলেছে যে আমরা খুবই হতাশ? তা তো বলেনি। তারা একটাই বলেছে যে ডোনাল্ড লু যা বলেছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদল করেনি। অর্থাৎ কোন অবস্থান? বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, এই প্রসঙ্গে কি অবস্থান বদল করেছে? একবারও কি ডোনাল্ড লু বলেছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে? একবারও কি বলেছে যে ভিসা নীতি এটা আর প্রয়োগ করা হবে না? সে তো পরিষ্কার বলছে যে ভিসা নীতি কার্যকর হয়েছে। আমরা তো জানি না যে তালিকাটা যদি পাওয়া যেত কখনো, তখন বলা যেত যে আসলে ভিসা নীতি কার্যকর হয়েছে কিনা। কিন্তু তারাই বলছে তো যে ভিসা নীতি তারা কার্যকর করেছে। পুলিশ, সরকারি দল, বিরোধী দল। এখন বিরোধী দলের ক্ষেত্রে অস্পষ্ট বিরোধী দল কোনটা? বিএনপি নাকি জাতীয় পার্টি নাকি ফোন পর্যায়ে? কেন পরিষ্কার না, কিন্তু তারা ঘোষণা দিয়েছে এবং বলেছে যে গণতন্ত্র, মানবাধিকার এটা তাদের মৌলিক থিম। এটাকে ধরে নিয়ে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগোবে। যেহেতু এখন নির্বাচনের প্রসঙ্গ নেই, সুতরাং এখন নির্বাচন নিয়ে তারা কথা বলবে না। নির্বাচন নিয়ে তারা যে কথা বলেছিল, তারা চেষ্টা করেছিল বাংলাদেশে একটা ডায়ালগের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন করা, এটি নিয়ে একটা টেনশন তৈরি হয়েছিল, কিন্তু এটা তাদের জন্য খুবই একটি স্বাভাবিক। তার মানে হচ্ছে যে তারা ওই প্রসঙ্গটা ছাড়ছে না। আজও কালও তারা এই প্রসঙ্গ যখন আসবে আবারও তারা সোচ্চার হবে। তারা কি বলেছে? বিদ্যমান সম্পর্কের সাথে আরো নতুন নতুন বিষয় নিয়ে তারা সরকারের সাথে এনগেজমেন্ট হচ্ছে। তারা মনে করে সরকারের সাথে এনগেজমেন্ট হওয়া মানে দেশের জনগণের সঙ্গে এনগেজমেন্ট হওয়া। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী পাঠানোর ব্যাপারে তারা আগ্রহী। তার মানে কি এটা কি কোনো সরকারি কর্মসূচি না? বাংলাদেশের জনগণের প্রতি তাদের একটা কমিটমেন্টের অংশ।
তো এই কারণে মাথা খারাপ হওয়ার কথা না, বরং মাথা খারাপ হওয়ার কথা সরকারের। ডোনাল্ড লু তার সরকারি সফরের প্রথমেই সালমান এফ রহমানের কাছে জানতে চেয়েছে মার্কিন বিনিয়োগকারীরা কবে টাকা পাবে, তার মানে তাদের টাকা আটকে আছে। তো বলা যায় যে পাওনা টাকা আদায় করার জন্য ডোনাল্ড লু বাংলাদেশে এসেছে, সেটাও তো বলা যায়। তো এখন হাসান মাহমুদ যখন কি ওপেন ফোরামে বলেন, তখন এটি হচ্ছে রাজনৈতিক বক্তব্য। তো তিনি বলছেন যে মাথা খারাপ হয়ে গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ না যদি বলতেন যে আমরা আগের যে আমাদের নির্বাচন বা এ নিয়ে এটা একটা ভুল ছিল, আমরা সরি, নিষেধাজ্ঞা আমরা প্রত্যাহার করব, তাহলে না বলা যায় যে না মার্কিন যুক্তরাষ্ট্র সরি, তারা তাদের আগের চরিত্র পাল্টেছে এবং তারা নতুন করে বাংলাদেশ সরকারের সঙ্গে তারা মানে কাজ করতে চায়। তত না, তারা তাদের আগের অবস্থানটা ধরে রেখেই সেটাকে সঠিক মনে করে এবং এখন যে সরকার আছে সেই সরকারকে নিয়ে তারা এগোতে চায়। সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যদি সামরিক সরকারও থাকতো তাদের সঙ্গেও তারা মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতো। তো সুতরাং এগুলি দিয়ে খুব গৌরবান্বিত হওয়ার মানে কোনো বিষয় নেই, বরং যে এটা লজ্জার ব্যাপার যে ডোনাল্ড লু এসে টাকা চাইছে, তাদের পাওনা টাকা, সেই টাকা দিয়ে সরকার তাদের মানে দেখা তাদের কত বড় বাহাদুরি আছে সেটা তো দেখানোর কোনো উপায় নেই। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও, মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং শুনেছেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।